আজ মনে হচ্ছে জীবনের সেই দিনটা কেন এসেছিল, যেদিন প্রথম স্কুল থেকে ফেরার পথে ওকে দেখেছিলাম রাস্তায় ঘুড়ি ওড়াতে। বন্ধুরা সবাই বলতো স্কুল জীবনের প্রেম নাকি টেকে না, কিন্তু আমরা সেই ধারণাকে অমূলক প্রমাণ করেছিলাম। কলেজ শেষ করার পর আমি যখন হায়ার স্টাডি করছি, তখন অতনু পাগলের মতো একটা ব্যবসা শুরু করার চেষ্টা করছে, যাতে আমাদের চার হাত এক হতে পারে। ওকে বলতাম সব ঠিক হয়ে যাবে, তুমি তো ব্যস্ত হচ্ছ কেন ব্যবসা ব্যবসা করে। ও বলতো মানু, তুমি বুঝবে না এখন, এক না একদিন তোমার বাবা বিয়ের কথা বলবেন, সেদিন তোমার বাবার সামনে দাঁড়িয়ে কি বলবো? আমি বেকার, রোজগার করি না, অথচ আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাকে পাওয়ার জন্য এই অদম্য জেদ আমাকে এক স্বর্গীয় তৃপ্তি দিত। আরো বেশি করে ওর গা ঘেঁষে বসতাম। বাবা যেদিন প্রথম বিয়ের কথা বললেন, বাবাকে ওর সম্বন্ধে সব জানালাম। ততদিনে ওর ব্যবসাটাও বেশ চলতে শুরু করেছে। বিয়ের পর দিনগুলো রূপকথার মতোই কাটতে লাগলো। বছর দুয়েকের মধ্যে ব্যবসাটা কলকাতা শহরের সীমানা ছাড়িয়ে শুধু লখনৌতে পৌঁছালো। মাসে কিছুদিন অতনু এখন লখনৌতে থাকে। আমি বুঝতে পারছিলাম একটা শূন্যতা আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। ও অবশ্য আমাকে বলতো আমার ইচ্ছে মতো কিছু করতে, যেমন একটা স্কুল খুলে বাচ্চাদের পড়ানো হোক বা কোনো ব্যবসা। কিন্তু আমার কোনো কিছুই করতে ইচ্ছে করতো না। শুধু মনে হতো বাড়ির বাইরে বেরোলেই কেউ না কেউ ঠিক জিজ্ঞাসা করবে, বাচ্চা হচ্ছে না কেন? শ্বশুর শাশুড়ি না থাকায় বাড়িতে সেই জবাব দেওয়ার দায় নেই, কিন্তু একটা সন্তানের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছিল। অতনু বুঝতে পেরেন, ডাক্তারের কাছে নিয়ে গেল। দুজনের সমস্ত পরীক্ষা হলো। গলা খাকারে দিয়ে ডাক্তার জানালেন সমস্যাটা আমার, আমি কোনোদিন মা হতে পারবো না। বাড়ি ফিরে ড্রেসিং টেবিলের সব ছুঁড়ে ফেলে দিলাম। চাই না আমার সাজগোজ, এই বিশাল বাড়ি গাড়ি, আমি শুধু মা হতে চাই। মানে, তুমি এরকম ভেঙে পড়লে আমি কোথায় যাই বলো? আচ্ছা, আমরা তো একটা বাচ্চার দত্তকও নিতে পারি। কি বললে? দত্তক? ইস, কার না কার রক্ত। আমি পারবো না এসব, আমি পারবো না। আর কোনোদিনও আমার এসব দত্তকের কথা বলবে না। কোনো বেজান মাকে নিজের সন্তান হিসেবে মানুষ করতে আমি পারবো না। এসব তুমি কি বলছো মানি? শিশুর কি কোনো জাত ধর্ম হয়? আজ মনে হচ্ছে সেদিনই বোধহয় আমাদের মধ্যেকার দূরত্বের বেশটা আমি নিজের অজান্তে বপন করে দিয়েছিলাম। এরপর অতনু নিজেকে আরও বেশি করে ব্যবসার সাথে জড়িয়ে ফেলল। মাসের অর্ধেকটাই কাটতো ওর লাভ। আমিও নিজের দুঃখের সাথে আপোষ করে হাই সোসাইটির কয়েকটি মহিলার সঙ্গে কিটি পার্টি, পাব, লং ড্রাইভ, মদ খাওয়া সবই শুরু করলাম। অতনু আর আমার জীবন সমান্তরাল রেখার মতো চলতে থাকলো দীর্ঘ 6 বছর। কাল অনেক রাতে বাড়ি ফিরে সোজা বেডরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম। মালিনী। অতনুর কণ্ঠস্বরের থেকেও বেশি মালিনীর নামটা আমার কানে লাগলো। যেদিন প্রথম আমি ওর ভালোবাসার প্রস্তাবে রাজি হয়েছিলাম, সেদিন পার্কে আমার দুটো হাত ধরে বলেছিল, আজ থেকে তুমি আমার মানি। এতগুলো বছর কোনো দিনও আমায় মালিনী বলে ডাকেনি। চোখ খুলে অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। কিছুক্ষণ পর নজরে পড়ল ওর প্রায় পেছনে লুকিয়ে থাকা একটা বাচ্চার দিকে। এটা কে? কোত্থেকে নিয়ে এলে এটাকে? তুমি আমায় বোঝাতে চাইছো যে আমি মা হতে পারবো না, তাই না অতনু? মালিনী প্লিজ, শান্ত হয়ে আমার কথা শোনো একবার। কে? কি বলবে তুমি? ও আবাহন, আমার ছেলে। মানে? বিস্ময় আমার মুখ দিয়ে আর কিছু বেরোলো না। ব্যবসার কাজে প্রথম পিউর সাথে আমার আলাপ হয়েছিল। তুমি যত আমার থেকে দূরে সরে যাচ্ছিলে, পিউ তত আমার কাছাকাছি আসছিল। তারপর একদিন পিউ জানালো যে ও অন্তঃসত্ত্বা, ও বাচ্চাটা নষ্ট করে দিতে চেয়েছিল। কিন্তু তোমার মতো আমারও মনের কোণে একটা এত বড় আকাঙ্ক্ষা, অতৃপ্তি লুকিয়েছিল, তা আগে বুঝিনি। তাই অন্যায় করছে বুঝেও সেদিন মন্দিরে পিউর মাথায় সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছিল। পিউ নিজে কিন্তু কোনো দিনও তোমাকে দুঃখ দিতে চায়নি, তাই সে আজীবন লোকচক্ষুর আড়ালে আমার দ্বিতীয় স্ত্রী হিসাবেই থাকতে চেয়েছিল। বলে দেয় অতনু, আমি শুনছি। আবাহনের জন্মের পর পিউর মাথায় একটা ছোট্ট টিউমার ধরা পড়েছিল। যত দিন যাচ্ছিল যন্ত্রণা ও পাল্লা দিয়ে বাড়ছিল। শেষ পর্যন্ত অপারেশনের সিদ্ধান্ত নিতেই হলো। কিন্তু পারলাম না পিউকে ধরে রাখতে। অপারেশন টেবিলে। ও, পিউ মরেছে? তাই তুমি এই বেজন্মাটাকে আমার ঘাড়ে চাপাতে নিয়ে এসেছো? কি ভাবলে তুমি? বাড়িতে তো একটা রেডিমেড আছেই, নিয়ে যাই এই অবৈধ রক্ত রেসটাকে। প্লিজ মালিনী, এভাবে বলো না।
একবার ভেবে দেখো তো, এসব কিছুটা ওর কি দোষ? যদি সত্যি কেউ দোষ করে থাকে, তাহলে সেটা হলো আমি। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। বেজন্মাটা আসার পর থেকেই তো আমি মানি থেকে মালিনী হয়ে গেছি অতনু। আর কি বোঝাবে আমাকে? ওকে জন্ম দিয়ে যা বোঝাবার আমাকে বুঝিয়েই দিয়েছ। না মানি, তুমি ভুল বুঝছো। ভেবে দেখো তো, গত 2 বছর আমাদের মধ্যে কোনো কথা হয়নি। যখনই তোমার সঙ্গে কথা বলতে গেছি, তুমি কোনো না কোনো পার্টিতে যাওয়ার জন্য বেরোচ্ছিলে বা পার্টি থেকে নেশা করে ফিরছিলে। আমি আমার মানিকে জীবনের কোনো বাঁকে হারিয়ে ফেলেছি। এই মালিনী আমার খুব অচেনা। ফেলে যতনু, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আর কাব্য করো না। তোমরা দুজন চলে যাও আমার সামনে থেকে। বালিশে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। বেশ বুঝলাম। অতনু বাচ্চাটার হাত ধরে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুরা সবাই বলল অতনুকে ডিভোর্স দিয়ে মোটা টাকা খোরপোশ নিয়ে স্বাধীনভাবে বাঁচতে। কিন্তু আমি ডিভোর্স দিলে তো অতনু খুশি খুশি ওই বেজন্মাটার সাথে দিন কাটাবে। না, আমি কিছুতেই ওদের সুখে থাকতে দেব না। অতনু চোখের সামনে থেকে প্রতিনিয়ত ওকে বুঝিয়ে দেব যে ও আমার সাথে অন্যায় করেছে। আর ওই বেজন্মাটাকে যে কি শাস্তি দেব তা আমি মনে মনে ভেবে নিয়েছি। মার্চ সাহেব অতনু কলকাতা ছেড়ে কোথাও যায়নি। আমিও চুপচাপ আছি। ও ভাবছে আমি ধীরে ধীরে ওই বেজন্মাটাকে মেনে নেব। কিন্তু ও জানে না এই শান্তি কিসের পূর্বাভাস। 6 মাস পর অতনুকে জরুরি ব্যবসার কাজে যেতেই হলো 3 দিনের জন্য। আয়াকে বারবার বুঝিয়ে গেছে বেজন্মাটার খেয়াল রাখার ব্যাপারে। সন্ধ্যার দিকে মাথা ধরেছে বলে আয়টাকে একটা ওষুধ আনতে পাঠালাম আমার বেডরুম দোতলার ওপরে। আবাহন, একটু শুনবি এদিকে? গুটি গুটি পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো। নিচের ফ্রিজ থেকে আমার জন্য 1 বোতল ঠান্ডা জল এনে দিবি? ঘাড় নাড়ে হ্যাঁ বলে ছোট ছোট পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মোক্ষম সময়। এই মুহূর্তটার জন্য গত 6 মাস ধরে অপেক্ষা করে আছি। 1, 2, 3 মনে মনে গুনিয়ে পিছন থেকে দিলাম এক ধাক্কা। আমার চোখের সামনে ছোট্ট শরীরটা সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। চোখ বন্ধ করে নিলাম। মা! ডাকটা আমার সমস্ত অন্তরাত্মাকে নাড়িয়ে দিল। এই ডাকটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। চোখ খুলে দেখি রক্তে ভেসে যাচ্ছে ওর ছোট্ট শরীর। 2 হাতে শক্ত করে তুলে হসপিটালে রওনা দিলাম। ডাক্তার দেখে বললেন অনেকটা রক্ত বেরিয়ে গেছে, রক্ত দিতে হবে। পরদিন সকালবেলায় বিধ্বস্ত অবস্থায় উদ্ভ্রান্তের মতো অতনু এলো হাসপাতালের কেবিনে। আমাদের দুজনের চোখেই তখন অশ্রুধারা। ও কিছু বলার আগেই আমি বললাম, দেখো, ডাক্তার বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না। ওই দেখো আমার সন্তান, ওর শরীরে আমার রক্ত বইছে। আজ থেকে ও আর বেজন্ম নয়, আমি ওর নতুন জন্ম দিলাম। 2 চোখ ভরা জল নিয়ে আমার বুকে মাথা রেখে অতনু বলল, মানি। প্রিয় বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এরকম আরো সুন্দর সুন্দর নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।